সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো। এই যে করোনা ভাইরাসের যে মহামারী চলছে, বৈশ্বিক মহামারী, এই মহামারীতে আমরা সবাই যোদ্ধা। আমরা আসলে বাসায় থেকে আমরা যুদ্ধটা করছি এবং আমরা আশা করছি তোমরাও যার যার বাসায় থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছো। বাসার বাইরে গেলেই কিন্তু আসলে কেউ যোদ্ধা নয়, যারা যোদ্ধা তারা কিন্তু বাসায় থাকছে। যাই হোক, এই যুদ্ধের গতিকে আরো গতিশীল করার জন্য আমরা ঢাকা কলেজ কর্তৃপক্ষ তোমাদের জন্য চালু করেছি অনলাইন শিক্ষা কার্যক্রম। আমাদের ইতিমধ্যেই আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম চালু হয়েছিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে, যেটা এখনো চলমান আছে। আমরা এখন উচ্চশিক্ষা পর্যায়ে চালু করেছি, যাতে তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রমকে আরো সুন্দর করে গুছিয়ে নিতে পারো, তোমাদের যাতে শিক্ষার জীবনের কোনো ক্ষতি না হয়। বাসায় থেকে তোমরা যাতে এই দূরশিক্ষণের মাধ্যমে এই ডিজিটাল বাংলাদেশের যে সুফল সেটি গ্রহণ করে তোমরা যাতে তোমাদের শিক্ষাকে আরো শানিত করতে পারো, এই জন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ মনসুর আলী, প্রভাষক, বাংলা বিভাগ, ঢাকা কলেজ। আমি এসেছি সম্মান প্রথম বর্ষের বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ে কিছু কথা বলতে। আমাদের আজকের বিষয় বাংলা সাহিত্যের যুগ বিভাগ। বাংলা সাহিত্যকে যে কয়েকটি যুগে ভাগ করা হয়েছে, এই যুগগুলো সম্পর্কে কিছু তোমাদের ধারণা দেওয়াই আমার একটি প্রচেষ্টা। সুপ্রিয় শিক্ষার্থী, বাংলা সাহিত্য, এই যে সাহিত্য, এটা কিন্তু এমনি এমনি আসেনি। সাহিত্য কিন্তু এমনি এমনি গড়ে ওঠে না। সাহিত্য এমন একটি বিষয় যেটি অসুন্দর একটি বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। স্যার হুমায়ুন আজাদ বলেছেন, সাহিত্য হচ্ছে আলোর পৃথিবী, এখানে যা আসে আলোকিত হয়ে আসে, কালো এসে এখানে নীল হয়ে যায়, অসুন্দর হয়ে যায় সুন্দর শিল্পকলা। এই জন্যই আমরা যদি বলি চুল, তার, কবে, কার, অন্ধকার, এটি কিন্তু সাহিত্য হবে না। কিন্তু জীবনানন্দের সুরে যদি বলি চুল তার, কবে কার, অন্ধকার, বিশাল বিশাল, মুক্তা শ্রাবস্তির কারুকার্য, এই যে একটু সুর, একটু লয়, এই যে একটু ব্যঞ্জনা, এটি কিন্তু সাহিত্যের কাজ। সাহিত্য সময়ের দর্পণ, সমাজের দর্পণ। সময় এবং সমাজের উপর সাহিত্য আলো ফেলে। সাহিত্য বিশ্লেষণ করে কিন্তু সময় এবং সমাজকে নির্ণয় করা যায়। আমাদের এই যে সাহিত্যের যে চরিত্র এবং সাহিত্যের যে ইতিহাস, সেটি কিন্তু একদিনে নির্মিত হয়নি। এটি ধাপে ধাপে কালক্রমে নির্মিত হয়েছে। আজকে যে বাংলা সাহিত্য, আজকে বিশ্ব জগতে যে বিশ্ব সাহিত্যের অবস্থান, এটি কিন্তু এমনি এমনি আসেনি। আমরা যদি বিশ্লেষণ করে দেখি যে বাংলা সাহিত্য, এই সাহিত্যকে তিনটি যুগে আমাদের পণ্ডিতেরা বিশ্লেষণ করেছেন। এই তিনটি যুগে মধ্যে নামকরণ করেছেন প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগে তোমরা দেখতে পাচ্ছ, প্রাচীন যুগ 650 থেকে 1200 সাল এবং মধ্যযুগ 1201 থেকে 1800, আধুনিক যুগ 1801 থেকে বর্তমান সময়। হুমায়ুন আজাদ স্যার বলেছেন কি, বর্তমান সময় আরো বহুকাল পর পর্যন্ত আধুনিক যুগ। যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে মধ্যযুগ, এখানে একটি স্টার চিহ্ন, একটি তারকা চিহ্ন রয়েছে। এটির ব্যাখ্যা আমরা পরবর্তীতে বলবো যে এই তারকা চিহ্নটি কেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাচীন যুগের আলোচনা আমরা দেখতে পাই এই যে চর্যাপদ, এটি একটি গ্রন্থ। এটি আসলে এভাবে গ্রন্থ নয়, তো পরবর্তীতে এটি গ্রন্থ হয়েছে। এটি কিছু পদকর্তা, কিছু কবি, তারা কিছু পদ রচনা করেছেন, তাদের পদ সমূহের একটি সংকলন, যেটির নাম আমরা দিয়েছি চর্যাপদ। এই চর্যাপদ আবিষ্কৃত হয়েছে 1907 সালে। কোথায় থেকে শিক্ষার্থীরা? তোমরা অনেকেই জানো, নেপালের রাজ দরবার থেকে এটি আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, তিনি এটি উদ্ধার করেন।
তিনি শুনলেন যে নেপালের রাজদরবারের একটি লাইব্রেরি আছে, সেখানে বাংলা ভাষার কিছু পাণ্ডুলিপি পাওয়া যেতে পারে। তিনি গেলেন, উদ্ধার করলেন। একটি হুলস্থুল কাণ্ড শুরু হয়ে গেল যে এই যে পাণ্ডুলিপি, এটি কি আসলে বাংলা ভাষা? অসমীয়া দাবি করলেন না এটি অসমীয়া ভাষা, তিব্বতীরা বললেন না এটি তিব্বতী ভাষা। পরবর্তীতে সবাই গবেষণা বিশ্লেষণ করে দেখলেন না, এটি যেখানে এর যে লিপি, এর যে বৈশিষ্ট্য, এটি বাংলা ভাষার একটি আদি রূপ। এবং এটি 1907 সালে আবিষ্কার হওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারলাম যে বাংলা ভাষার আদি রূপটি কেমন ছিল। এখন আমরা যেটা বলেছি যে সাহিত্য হচ্ছে যে সময়ের দর্পণ, সময় এবং সমাজের দর্পণ। কোন দেশকে, কোন দেশের ইতিহাসকে যদি আমরা বিশ্লেষণ করি, শুধু শুধু নিরেট ইতিহাস নয়, সেই দেশের সাহিত্যকে বিশ্লেষণ করলেও কিন্তু সে দেশের আর্থ সামাজিক পরিস্থিতি এবং সংস্কৃতি এবং সমাজের যে চলমানতা, সেটি কিছু হলেও সাহিত্যে সেটি উঠে আসে। চর্যাপদ বিশ্লেষণ করে, চর্যাপদের সমাজ সংস্কৃতি, জীবন প্যাটার্ন, এগুলো বিশ্লেষণ করে আমাদের পণ্ডিতেরা দেখলেন যে চর্যাপদের যে সময়, সেটি 650 সাল থেকে শুরু হয়ে 1200 সালে শেষ হয়ে গেছে। এটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই মতটি দিলেন। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি তার ওডিবিএল গ্রন্থে একটু আপত্তি করলেন। তিনি একটি ভিন্ন মত দিলেন, বললেন যে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে বাংলা ভাষার আরো যারা পণ্ডিত এবং সাহিত্য বিশেষজ্ঞ, তারা বিশ্লেষণ করে দেখলেন যে না, 650 থেকে, অর্থাৎ অধিকাংশ মত 650 থেকে 1200, এটি প্রতিষ্ঠিত একটি মত। তো যাই হোক, চর্যাপদ আবিষ্কৃত হওয়ার পূর্বে কিন্তু এটি আমাদের জানা ছিল না যে 650 নাকি 1200 সাল, নাকি বাংলা সাহিত্যের ইতিহাস আসলে কত বছর পূর্বে। চর্যাপদ ইতিহাস আবিষ্কার হওয়ার পরপরই, চর্যাপদ গবেষণা হওয়ার পরপরই আমরা কিন্তু সেটি বুঝতে পারলাম। এবং সেই যে কাতর বড় পঞ্চবিধ আলো, চঞ্চল চিয়ে পৈঠা কালো, এটি নিয়ে গবেষণা শুরু হয়ে গেল। এবং এই যে দীর্ঘ একটি সময় 650 থেকে 1200, এই সময়ের একটি মাত্র সংকলন গ্রন্থ হচ্ছে এই চর্যাপদ। অর্থাৎ প্রাচীন যুগের একমাত্র সাহিত্যিক নিদর্শন কোনটি? চর্যাপদ গ্রন্থ, যেটি 1907 সালে আবিষ্কৃত হয়েছে। এই চর্যাপদ বিশ্লেষণ করে এই যুগের কিছু বৈশিষ্ট্য আমাদের ভাষাতত্ত্ববিদরা চিহ্নিত করেছেন। তার মধ্যে এই যে চর্যাপদ, এর ভাষা এবং বিষয়বস্তুর একটু দুর্বোধ্যতা আছে। তোমরা জানো, আলো আধারী ভাষা তোমরা নাম শুনেছ, সন্ধ্যা ভাষার নাম শুনেছ, বা সান্ধ্য ভাষার নাম শুনেছ। এই চর্যাপদের ভাষায় সেটি কিছু বোঝা যায়, কিছু বোঝা যায়। এই হচ্ছে আলো আধারী ভাষা। চর্যাপদের যে জীবনযাপন, চর্যাপদের যে সমাজ, সেখানে ধর্ম নির্ভরতা ছিল। চর্যাপদের পদগুলো আসলে বৌদ্ধ সহজিয়া ধর্ম সম্প্রদায়ের কিছু সাধন প্রণালী, যেগুলো পরবর্তীতে সাহিত্যিক গুণ পেয়েছে। সাহিত্যিক গুণ পাওয়ার কারণে এটি কিন্তু সাহিত্য হিসাবে পরিগণিত হয়েছে। অর্থাৎ সেকালে এই চর্যাপদ বিশ্লেষণ করে আমরা যেটা দেখতে পাই যে ধর্ম সমাজ জীবনে চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করেছে। এছাড়াও তৎকালীন এই যে আমাদের লোক সাহিত্য, ডাক ও খনার বচন বা রূপকথার কিছু খণ্ডিত চিত্রও চর্যাপদে পাওয়া যায়। এবং এই যে আর্থসামাজিক পরিস্থিতি, সমাজের অর্থনীতির যে চালিকা শক্তি, এটি কিন্তু সেই সময় চর্যাপদের যুগে নারীদের হাতে ছিল। চর্যাপদে আমরা দেখতে পাই যে নারীরা মদের পসরা সাজিয়ে রেখে বিক্রির জন্য এই যে মোড়ে বসে থেকেছে, কৃষিকাজে নারীরা অংশগ্রহণ করেছে। তা আমরা চর্যাপদকে বিশ্লেষণ করে আমরা দেখলাম। এখন আমরা একটু মধ্যযুগে যাই। মধ্যযুগ আমরা বলেছিলাম যে 1201 থেকে 1800 সাল পর্যন্ত বিস্তৃত। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে একটি তারকা চিহ্ন আমরা দেখেছিলাম, যে একটি তারকা, সেটি হচ্ছে 1201 থেকে 1350, অর্থাৎ এই 150 বছর। এই 150 বছর নিয়ে বেশ কিছু বিতর্ক আছে। কেউ বলেছেন অন্ধকার যুগ, কেউ বলছেন নবীন যুগের সূচনা। তবে এটা তোমরা সংক্ষেপে জেনে রাখো, পরবর্তীতে আমরা বিস্তারিত বলবো অন্ধকার যুগ নিয়ে। এটি বাংলা সাহিত্যে এমন একটি সময়, যে সময়টিকে চর্যাপদ স্পর্শ করেনি। আবার বাংলা সাহিত্যের যে প্রথম মধ্যযুগের যে প্রথম নিদর্শন
শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই গৌরচন্দ্র দাসের লিখিত, এই গৌরচন্দ্র দাসের কাব্যটিও এই 150 বছরকে স্পর্শ করেনি। অর্থাৎ গৌরচন্দ্র দাসের কাব্যটি 1350-এর পরের সময়ে এবং চর্যাপদ 1200 সালের মধ্যে শেষ হয়ে গেছে চর্যাপদের সময়। তার মানে 150 বছরটা কোথায় গেল? এই 150 বছরের যে অনুপস্থিতি, এটি হচ্ছে অন্ধকার যুগের মূল কথা। এটি নিয়ে আমরা আরো পরবর্তী অনেক কথা বলবো। যাই হোক, অন্ধকার যুগ, মধ্যযুগে কিন্তু আমাদের সাহিত্য সেই চর্যাপদের যুগের মতো কিছু সংকলনে সীমাবদ্ধ থাকেনি, একটি মাত্র নিদর্শনে সীমাবদ্ধ থাকেনি। মধ্যযুগের প্রথম যে সাহিত্যিক নিদর্শন, সেটি আমরা দেখতে পাই যে কোন একক একজন কবির রচনা। আমাদের চর্যাপদ কিন্তু একজন কবির রচনা ছিল না, এটি 23 জন মতান্তরে 24 জন কবির রচনা ছিল। এবং এখানে 51টি পদের কথা বলা হলেও 46.5টি পদ পাওয়া যায়। যাই হোক, মধ্যযুগে এই গীতি কবিতা, তারপরে আরো আরো শাখা পদাবলী, বেশ কিছু শাখা বিশিষ্ট হয়েছে। মধ্যযুগের বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা দেখি, গীতি কবিতার উন্মেষ। গীতি কবিতাকে এই যে আমরা মানুষ, আমাদের ব্যক্তি মানুষের যে ভালো মন্দ, আনন্দ, অনুভূতি, আমার বিরহ, আমার সুখ, এই যে অনুভূতির যে উপলব্ধি, এটি কাব্যিক আকারে প্রকাশে হচ্ছে গীতি কবিতা। এটির প্রথম উন্মেষটা কিন্তু এই মধ্যযুগ দিয়ে শুরু হয়েছে। সাহিত্যে জীবাত্মা, পরমাত্মা এবং আশাক-মাশক তত্ত্ব মধ্যযুগের অন্যতম একটি বৈশিষ্ট্য। মধ্যযুগে আমরা দেখতে পারবো যে ধর্ম কোনো না কোনো ভাবে মধ্যযুগের সাহিত্যকে প্রভাবিত করেছে। যেমন মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী বা মঙ্গল কাব্য, প্রায় প্রতিটি সাহিত্যে, এবং প্রতি সাহিত্যেও ধর্মের বিষয়গুলো, ধর্মীয় গুণ কীর্তন, দেবদেবীর মাহাত্ম্য প্রচার, এগুলো ঘুরে ফিরে এসেছে। অর্থাৎ মধ্যযুগের সাহিত্যে ধর্মের প্রভাবটি ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। তবে আরেকটি ব্যাপার কিন্তু যেটি আমাদের মোটা দাগে যেটি আমরা চিহ্নিত করতে পারি, যে মধ্যযুগের সাহিত্যে রোমান্টিক প্রণয়পক্ষান যেগুলো রয়েছে, সেই রোমান্টিক প্রণয়পক্ষানে মানব মানবীর প্রণয় ধারার সর্বপ্রথম সূত্রপাত। এখানে আশেক-মাশক তত্ত্ব বিতর্ক থাকলেও, দেখানো হলেও, আমাদের এই লাইলি মজনু, আমাদের এই পদ্মাবতী, রত্নসেন, এই যে তাদের যে জীবন, তাদের যে আবেগ, এটি আমাদের সমাজের সাধারণ মানুষের আবেগ বলেই মনে হয়। এটি যতটা না ধর্মীয় মাহাত্ম্য পেয়েছে, তার চেয়ে বহু গুণ মানবিক গুণে গুণান্বিত। এই জন্য এটি রোমান্টিক সাহিত্য দ্বারা, মুসলমান কবিদের দ্বারা শুরু হলেও, মুসলমান কবিদের কৃতিত্ব এই জন্যই দেওয়া হয় যে তারা বাংলা সাহিত্যে সর্বপ্রথম যে মানবীর যে মর্মলীলা, হৃদয় লীলা, সেই ধারা তারা প্রচলন করতে পেরেছিলেন। মধ্যযুগের প্রধান প্রধান সাহিত্য ধারার মধ্যে তাহলে আমরা কি দেখবো? শ্রীকৃষ্ণ কীর্ত কাব্য, বৈষ্ণব পদাবলী, এই রাধাকৃষ্ণ কে কেন্দ্র করে যেসব অনেক পদ রচনা হয়েছে। তোমরা চণ্ডীদাসের নাম শুনেছ, জ্ঞানদাসের নাম শুনেছ, বিদ্যাপতির নাম শুনেছ। এসো কি আমার দুঃখ নাহি ওর, এ মরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির। এই যে বিরহ যন্ত্রণা বিদ্যাপতি তুলে এনেছেন, এগুলো কিন্তু আসলে এই কৃষ্ণ এবং রাধার যে প্রেমলীলা, সেগুলো বর্ণনা করতে গিয়ে এই বৈষ্ণব পদাবলী কবিগুলো তুলে এনেছেন। রোমান্টিক প্রণয়পক্ষান যে কথা বলছিলাম আমরা, যে এই যে মানব মানবী প্রেমাখ্যান, রোমান্টিক প্রণয়পক্ষান এখানে রচিত হয়েছে অনুবাদ সাহিত্যের মাধ্যমে। আবার আরাকান রাজসভায় রোমান্টিক প্রণয়পক্ষান রচিত হয়েছে, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অনুবাদ সাহিত্য, বাংলা সাহিত্যের মধ্যযুগে অনুবাদ সাহিত্যের একটি বড় ভূমিকা আছে। এই যে রামায়ণ, মহাভারত, এই যে এগুলো অনুবাদের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে, বা ওই যে ফার্সি কবি আব্দুর রহমান জামি, তাদের থেকে এই যে লাইলি মজনু, বা এই যে সতী ময়না হলোর চন্দানী, এই যে এগুলো অনুবাদ হলো, এই অনুবাদের ফলে বাংলা সাহিত্য আরেকটু সমৃদ্ধ হলো। মঙ্গল কাব্য কিন্তু এই যে আমাদের বাংলা অঞ্চলের যে সামাজিক প্রেক্ষাপট, এই সামাজিক প্রেক্ষাপটে থেকেই মঙ্গল কাব্যের উদ্ভব হয়েছে। এখানে সনাতন ধর্মের
দেবীদের মাহাত্ম্য বর্ণনা করতে গিয়ে মঙ্গল কাব্যগুলো উদ্ভব এবং মঙ্গল কাব্যের বিকাশ। তোমরা জানো যে এই উপমহাদেশে অনেক সময় এই যে অনেক সাপ টাপ ছিল, তাদের কারণে এই যে মনসা মঙ্গল, তারপরে এই যে বনের দেবী চণ্ডী মঙ্গল, এগুলো আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। অর্থাৎ তার মানে মঙ্গল কাব্য, শাক্ত পদাবলী, নাট সাহিত্য, পুঁথি সাহিত্য, মুসলিম এই যে যারা কিছু সাহিত্য রচনা করেছেন, কিছু হিন্দু সাহিত্যিকও পুঁথি সাহিত্য রচনা করেছেন, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। অর্থাৎ মধ্যযুগের সাহিত্য ধারার মধ্যে আমরা এগুলো পেলাম। তারপরে আমরা মধ্যযুগের শেষ দিকে গিয়ে আমরা দেখি যুগ সন্ধিকোণ নামে একটি সন্ধিকোণ আছে। এই যুগ সন্ধিকোণটা কি? যুগের সন্ধিকোণ, অর্থাৎ দুই যুগের মিলন। 1760 সালে মধ্যযুগের শেষ কবি এবং মধ্যযুগের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকার তার উপাধি ছিল। ওই ভারতচন্দ্র মৃত্যুর সাথে সাথে বাংলা সাহিত্য সময়ের সাথে সাথে কিন্তু উৎকর্ষ হচ্ছিল। অর্থাৎ ভাষা, ভাব, বিষয়বস্তু সেই চর্যাপদের সময় কিন্তু আর পড়ে থাকেনি। তারপরে 1200 সাল গিয়েছে, 1350 গিয়েছে, 1400 গিয়েছে, হ্যাঁ, এই যে শ্রী চৈতন্য এসেছে, তারপরে এই যে ভারতচন্দ্র কিন্তু উৎকৃষ্ট সাহিত্য রচনা করছেন। এই সময়ে ভারতচন্দ্র মৃত্যুর সাথে সাথে বাংলা সাহিত্যের মধ্যযুগের আরেকটা ধাপ মনে হয় পড়ে গেল। এই পড়ে যাওয়াটা কি হয়েছে? দেখা যাচ্ছে যে বাংলা সাহিত্য হঠাৎ করে আবার ভাষা এবং বিষয়ে একটু না অনেকখানি নিচে নেমে গিয়েছে, কিন্তু বিষয়ে কিছু কিছু ভিন্নতা এসেছে। অর্থাৎ একটি যুগের পতন আর একটি যুগের শুরু, দুটি যে সময়, সেটি হচ্ছে যে যুগ সন্ধিকোণ। 1761 সাল থেকে 1860 পর্যন্ত এই 100 বছর যুগ সন্ধিকোণ। 1861 সালে যখন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মিলনবোধ কাব্যটি আমরা পেয়ে যাই, তখনই বাংলা সাহিত্য আধুনিকতার দ্বারে উপনীত হবে। সেটি নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এই 100 বছরে দেখা যায় যে বাংলা সাহিত্যের বিষয়বস্তুতে এসেছে পরিবর্তন। তপস্বী মাস কবিতার চরিত্র হয়েছে। অর্থাৎ মধ্যযুগে এই যে ধর্মের যে একটি প্রভাব কোনো না কোনো ভাবে ছিল, প্রাচীন যুগে তো সরাসরি ধর্ম, এই প্রভাব থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে, মানুষ আধুনিকতা হয়েছে, স্বদেশের কথা এসেছে। এই যে আমরা ঈশ্বরচন্দ্র গুপ্তকে দেখতে পাচ্ছি, এই ঈশ্বরচন্দ্র গুপ্ত তিনি কিন্তু বলেছেন যে মিশামণি মুক্ত হেম স্বদেশের প্রিয় প্রেম, হ্যাঁ, স্বদেশের কথা বলেছেন। তপসী মাসের কথা বলেছেন। তারপরে আমাদের এই যে রামনীতি গুপ্ত টপ্পা গান, তাহলে লেগেছে নানান দেশের ভাষা মিটে কি আশা, এইগুলো কিন্তু এই সময়ে রচনা, ছোট ছোট গুজলা বই, টপ্পা গান। তো এই সময়ে এই 100 বছর যুগ সন্ধিকোণের সময়ে ছোট ছোট পাঁচালী রচনা করেছেন সনাতনী ধর্মের কিছু সাহিত্যিক, কবি সাহিত্যিক, তারা কবিয়াল নামে পরিচিত। আবার মুসলমান ধর্মের কিছু ইতিহাস ঐতিহ্য নিয়ে ছোট ছোট পুঁথি আকারে কিছু রচনা এসেছে। এগুলো যারা পাঠ করতেন তাদেরকে শায়ের বলা হতো। যাই হোক, আমরা আধুনিক যুগে যাব। শিক্ষার্থীরা, তোমরা জানো হয়তো যে আধুনিক যুগ এমন একটি মাধ্যমে শুরু হয়েছে যেটি প্রাচীন যুগে এবং মধ্যযুগে ছিল না। মাধ্যমটা কি? মাধ্যমটা হচ্ছে যে গদ্য। এই গদ্য সাহিত্য, অর্থাৎ আজকে যে আমরা এই যে পত্রিকা পড়ি, বই পড়ি, চিঠি লিখি, সবকিছু কি দৈনন্দিন কার্যাবলী কিসে করি? গদ্যের মাধ্যমে পড়ি। কিন্তু এই গদ্য মাধ্যমটি কিন্তু ছিল না 1800 সালের পূর্বে। অর্থাৎ বাংলা গদ্যের যাত্রা যখন থেকে শুরু, তখন থেকেই আমরা আধুনিকতাকে চিহ্নিত করছি। যদিও প্রকৃতি আধুনিকতা পেতে বাংলা সাহিত্যকে অপেক্ষা করতে হয়েছে 1861 সাল পর্যন্ত। আমরা সেই প্রসঙ্গে আসব। 1800 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ। তোমরা দেখতে পাচ্ছ, এটি ফোর্ট উইলিয়াম কলেজ। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে, ইংরেজরা প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথে এখানে 1801 সালে বাংলা বিভাগ চালু হলো। বাংলা বিভাগ চালু হয়েছিল মূলত এদেশীয় কর্মচারীদের, এই যে ইংরেজ কর্মচারীদের এদেশের ভাষা
শিক্ষা জন্য, এবং যাতে তারা স্থানীয়দের সাথে মিশে শাসন কার্য আরো পরিচালনা করতে পারে। যাই হোক, ঘটনার প্রেক্ষাপট যাই থাকুক, বাংলার প্রাতিষ্ঠানিকতা কিন্তু শুরু হলো। তারপর আসলো রাষ্ট্র পর্যায়ক্রমে আসলো বাংলা গদ্যের বিকাশে আসলো সাময়িক পত্র। আমরা সেটি নিয়ে পরে একসময় কথা বলবো। বাংলা বিভাগে, এই ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগে বেশ কয়েকজন পণ্ডিত ছিলেন, তাদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অন্যতম। বাংলা গদ্য বিকাশে, বাংলা গদ্য যেহেতু আধুনিক সৃষ্টি হয়েছে বাংলা গদ্যের মধ্যে দিয়ে, আর বাংলা গদ্য বিকাশে এই যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার কিন্তু অনবদ্য ভূমিকা আছে। তার মানে আধুনিক যুগকে আমরা বুঝতে হলে আমাদের কয়েকটি সালকে সুনির্দিষ্টভাবে অবশ্যই বুঝতে হবে। 1800 সাল, 1801 সাল যেখানে বাংলা বিভাগ চালু, এবং এরপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সময়, এবং আমরা চলে যাব 1859। এর মধ্যেও বেশ কিছু ঘটনা ঘটেছে। 1859 আমরা দেখি যে প্রথম বাংলা সার্থক নাটক শর্মিষ্ঠা চলে আসে। কার মাধ্যমে? এই যে মহাকবি মাইকেল মধুসূদনের মাধ্যমে। মাইকেল রচনা করলেন শর্মিষ্ঠা, অর্থাৎ আধুনিক সাহিত্যের যে আরেকটি ফর্ম নাটক, সেটি বাংলা সাহিত্যের সংযোজন হলো, বাংলা সাহিত্য আরেকটু সমৃদ্ধ হলো। 1865 সালে বাংলা সাহিত্য কিন্তু সাহিত্যের যে অন্যতম ফর্ম নভেল বা উপন্যাস, সেটি কিন্তু বাংলা সাহিত্য সার্থক একটি উপন্যাস পেল। এর পূর্বে পেয়েছে 1858 সালে, কিন্তু সেটি নিয়ে অনেক বিতর্ক আছে। প্রথম সার্থক উপন্যাস পেল কি 1865 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। উপন্যাসের নাম কি শিক্ষার্থীরা? দুর্গেশ নন্দিনী। আমাদের এই বাংলা সাহিত্যের আকাশে উপন্যাসের, সার্থক উপন্যাসের প্লট প্রথম নিয়ে আসলেন। 1890 সাল আধুনিক সাহিত্যের অন্যতম একটি সংযোজন ছোট গল্প। এই যে মধ্যবিত্ত মানুষ, ইউরোপে যে রেনেসাঁস শুরু হয়েছিল, সেই রেনেসাঁসের ছোঁয়া এই বাংলা অঞ্চলে বা বাংলা সাহিত্যে আসতে আমাদেরকে 1861 পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রেনেসাঁসের ছোঁয়া পেয়ে আমরা আধুনিকতার ছোঁয়া পেয়েছি। এই পুনর্জাগরণ হওয়ার ফলেই মানুষ এর পরিবারগুলো কিন্তু ভেঙে গিয়েছে, নতুন একটি শ্রেণী সৃষ্টি হয়েছে, মধ্যবিত্ত শ্রেণী। সেই শ্রেণীর যে অন্তর সংকট, বহির সংকট, এর ফলে নতুন একটি সাহিত্যিক মাধ্যম আসলো, সেটি হলো ছোট গল্প। এটি প্রথম সার্থক ছোট গল্প দেনা পাওনা 1890 সালে রচনা করলেন আমাদের কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এবং এই রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে পরবর্তীতে গিয়ে তিনি নোবেল পুরস্কার পেলেন সাহিত্যে, তার গীতাঞ্জলি বা সংস অফ ফরেন্সের নাম জন্য। এই যে সাহিত্য যখন নোবেল পুরস্কার আসলো, বাংলা সাহিত্য কিন্তু আর বাংলা সাহিত্য তখন থাকেনি, এটি বিশ্ব সাহিত্যের মর্যাদা পেয়ে গিয়েছে। তাহলে আমরা যদি আধুনিক সাহিত্য, আধুনিক যুগকে আমরা বুঝতে পারি, আধুনিক যুগের একেবারে মূল যে কয়েকটি ঘটনা আমরা দেখব। 1800 সালে ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা, 1801 সালে বাংলা বিভাগের প্রতিষ্ঠা সেখানে, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি ব্যাপক ভূমিকা সেখানে, এবং 1859 সালে নাটকের প্রথম, এই যে আমাদের মাইকেল বলেছেন যে অলিক কোনাট্য রঙ্গে, এই যে মজে লোক রারে বঙ্গে নিরখিয়া পানে নাহি সহায়। এই যে তার যে চিন্তা, যে তার যে চেতনা, এই চেতনা থেকে তিনি নতুন একটি ফর্ম নিয়ে আসলেন, নাটক, এই এবং উপন্যাস, ছোট গল্প এবং বিশ্ব সাহিত্যে অবস্থান, অর্থাৎ মাইকেল এবং রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে বাদ দিলে কিন্তু আধুনিক যুগের অনেক কিছু বাদ হয়ে যাবে, আমরা পরবর্তীতে রবীন্দ্রনাথ পড়ব। যাই হোক, আধুনিক যুগের বৈশিষ্ট্যের দিকে যদি আমরা তাকাই, সেখানে আমরা কি দেখব? এই যে আমরা যেটুকু আলোচনা করলাম, সেটাই তো আসলে বৈশিষ্ট্য। বাংলা গদ্যের সূত্রপাত, মানবতাবাদ এবং যুক্তিবাদের প্রতিষ্ঠা, অর্থাৎ যুক্তি এবং মানবতাবাদ আধুনিক যুগে কিন্তু প্রতিষ্ঠা পেল। এর পূর্বে মধ্যযুগে এবং প্রাচীন যুগে সাহিত্যে এই বিষয়গুলো কিন্তু একেবারে অনুপস্থিত ছিল। আমরা দেখেছি সেই সাহিত্যে কি দেবীদের কি তাণ্ডব, বনের দেবী, মনসা মঙ্গল, সাপের দেবী, এই যে বিষয়গুলো কিন্তু একেবারে কমে যেতে থাকলো। ধর্মের পরিবর্তে মানুষের প্রাধান্য, এখানে মানুষ বড় হয়ে উঠল,
বিহারীলাল বললেন যে কাহারে দেয়ায় দেবী নিজে আমি জানি না, তুমি লক্ষ্মী সরস্বতী, আমি ব্রহ্মাণ্ডের পতি, ভোগ্যে বসুধা যার খুশি তার। তার ঘরের যে প্রেয়সী তাকে বলছেন যে তুমি লক্ষ্মী সরস্বতী, আমি ব্রহ্মাণ্ডের পতি, এই বসুধা যার খুশি তার। তার মানে কি দেবীর এখানে প্রাধান্য না, এখানে মানুষের প্রাধান্য আসছে। সমাজ সচেতনতা, ব্যক্তির যে মতামত এবং ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি, এগুলো আসে। দেশপ্রেমের উন্মেষ। মাইকেল মধুসূদনের মেঘনাদ বধ কাব্য, এই যে মেঘনাদ বধ কাব্যে রাবণ কিন্তু এখানে নায়ক, মেঘনাদ নাকি রাবণ নায়ক, এই নিয়ে একটি বিতর্ক আছে, কিন্তু মূল রামায়ণে কিন্তু রাবণ খলনায়ক। কিন্তু এখানে এসে এই যে ঊনবিংশ শতাব্দীর যে যুগ যন্ত্রণা, এই যে বিদেশদের কাছে আমাদের যে পরাধীনতা, এই পরাধীনতার যন্ত্রণা মাইকেল ব্যাপকভাবে ফুটিয়ে তুললেন এবং এই মেঘনাদ বধ কাব্যের নবরূপ দান করলেন। তিনি রামায়ণ থেকে, মহাভারত থেকে, ইলিয়াড থেকে, ওডিসি থেকে, সব জায়গা থেকে তিনি এই যে কাহিনীর সমন্বয় করে তিনি রাবণ এবং এই মেঘনাদকে নির্মাণ করলেন অসম্ভব একটি দেশপ্রেম দিয়ে। এই দেশপ্রেমের উন্মেষ, দেশপ্রেমের বিকাশ এই আধুনিকতার লক্ষ্য এবং আধুনিক যুগের লক্ষ্য। নারীর স্বীকৃতি, নারী ঘরে বসে থাকছে, নারী বের হয়ে যাচ্ছে, বলছে, কবিরা বলছে রাবণ শ্বশুর নও, মেঘনাদ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। এই যে নারীর যে তরবারি নিয়ে বেরিয়ে পড়া, এটি কিন্তু মধ্যযুগের সাহিত্যে বা প্রাচীন যুগের সাহিত্যে ছিল না। চর্যাপদে আমরা দেখেছি দিবসী বহুরি কাওয়াই ডর ভাব, রাতি ভইলে কামড়ু যাওয়া। তার মানে যে নারী দিনের বেলায় কাকের ভয়ে ভীতু, রাতের বেলায় সে তার প্রেয়সীর সাথে, প্রেয়সীর কাছে সে নিজেই চলে যায়, অভিসারে যায়। কিন্তু এখানে তা নয়, এখানে নারী তার প্রিয়জনকে বাঁচানোর জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। আবার চিরায়ত যে আবহমান নারী চরিত্র, সেটিও কিন্তু আমরা দেখতে পাই এই মেঘনাদ বধে। মন্দোদরী চরিত্র, চিত্রাঙ্গদী চরিত্রের মধ্যে রোমান্টিক দৃষ্টিভঙ্গির প্রবর্তন। এই যে রোমান্টিকতা, আধুনিকতা মানে রোমান্টিকতা, রোমান্টিক এই যে পরিবর্তন। রোমান্টিকতা কি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? রোমান্টিক আর ক্লাসিক দুটি বিষয়। ক্লাসিক হচ্ছে অস্পষ্ট, অপরিবর্তনীয়। তুমি একটি আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে যে ফুল যেভাবে দেখো, সেটা হচ্ছে ক্লাসিক। কিন্তু এই আয়নাটা যদি এখানে একটা বাড়ি দিয়ে ভাঙা যায়, তারপরে কিন্তু তোমাকে আর ফুল দেখা যাবে, তোমার হয়তো একটু মুখ, একটু চোখ, একটু অংশ দেখা যাবে। সেই অংশ নিয়ে কোনো কবি, তোমার কোনো প্রেয়সী বা তোমার কেউ বা তুমি নিজে যদি একটি পূর্ণ অবয়ব দান করতে পারো, সেটি হচ্ছে আধুনিকতা। আধুনিকতা মানে কি? রোমান্টিকতা মানে হচ্ছে পরিবর্তন, প্রাচ্য এবং পাশ্চাত্যের মূল বন্ধন সাহিত্যে। এটা হয়েছে রবীন্দ্রনাথ শিক্ষার মিলন প্রবন্ধ লিখেছেন, প্রাচ্য পাশ্চাত্যের শিক্ষার মিলন প্রার্থনা করেছেন। মেঘনাদ বধ কাব্যে মাইকেল ইলিয়াড, ওডিসি, এই যে পাশ্চাত্য সাহিত্য, এই যে রামায়ণ এবং মহাভারত প্রাচ্য সাহিত্য, সবগুলোর আদর্শ কিন্তু গ্রহণ করেছেন। অর্থাৎ আধুনিক যুগের বৈশিষ্ট্য যদি আমরা খুঁজতে চাই, তাহলে এই দেশপ্রেম, নারীর যে চেতনা, জাতীয়তাবাদ, ধর্মের প্রতি নয়, মানুষের যে প্রাধান্য এবং যুক্তিবাদের প্রতিষ্ঠা। আধুনিক যুগের প্রধান সাহিত্য ধারার মধ্যে নাটক, মহাকাব্য, উপন্যাস, এগুলো কিন্তু সংযোজিত হয়েছে, প্রবন্ধ সংযোজিত হয়েছে। এগুলো কিন্তু প্রাচীন যুগে এবং মধ্যযুগে কিন্তু ছিল না। ছোট গল্প আমরা বলছি, ছোট গল্প সংযোজিত হয়েছে এবং রবীন্দ্রনাথ বলেছেন ছোট পান, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, ছোট গল্প একেবারে প্লট নিয়ে তিনি কথা বলেছেন। এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এই ছোট গল্প কিন্তু আধুনিক যুগের একটি ফর্ম। অনুগল্প একেবারে ছোট গল্পের চেয়ে আরো ছোট গল্প, ছোট্ট একটি চরিত্র, ছোট্ট প্লট, ছোট্ট একটি মুহূর্ত থেকে বহুফুল অনেক অনুগল্প লিখেছেন। ছড়া, পত্র সাহিত্য, ভ্রমণ সাহিত্য, গাথা, এগুলো কিন্তু আধুনিক যুগে এসেছে। তার মানে আমরা দেখতে পেলাম যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ, প্রাচীন যুগকে ছাড়িয়ে মধ্যযুগ
বেশ কিছু বিস্তৃত হয়েছে বিষয়ে এবং বৈচিত্র্যে। আধুনিক যুগ আরো বিস্তৃত হয়েছে। এই যে আজকে যে বর্তমান সাহিত্য আমরা পাই এবং ভবিষ্যতে পাবো, এগুলো সবই আধুনিক যুগের। এবং বাংলা সাহিত্য আসলে বিশ্ব সাহিত্য হয়ে উঠেছে আধুনিক যুগে। মধ্যযুগ পর্যন্ত আধুনিক যুগ ছিল না। এটি আমাদের বাংলা সাহিত্যের যুগ বিভাগ: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। 1200 পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ, 650 থেকে শুরু হয়ে, এবং 1350 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। আর 1201 থেকে 1350 এই সময়ের যে অনুপস্থিতি, এটি হচ্ছে অন্ধকার যুগ। এই সম্পর্কে আমরা পরবর্তীতে আলাপ করব। এবং 1801 গদ্যের যাত্রা শুরু হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে আধুনিকতা শুরু হলো, যেটার পরিপূর্ণতা পেল 1861 সালে মেঘনাদ কাব্যের মধ্যে দিয়ে। এবং এই আধুনিকতা চলছে, বাংলা সাহিত্য এগিয়ে চলছে। যাই হোক, এই আলোচনা থেকে তোমরা যতটুকু বুঝতে পারলা, তোমাদের পাঠ্যপুস্তকের সাথে বাকিটুকু সমন্বয় করে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা পরবর্তীতে আমাদেরকে অনলাইনে প্রশ্ন করতে পারবা। আমরা সেই প্রশ্নের উত্তরগুলো দেব এবং আমরা চেষ্টা করব তোমাদেরকে এই লকডাউনের মধ্যেও অনলাইনে তোমাদের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য। তোমরাও বাসায় থেকে সময় নষ্ট না করে তোমাদের শিক্ষা কার্যক্রমকে চালিয়ে যাও এবং মহামারী শেষে আমাদের আবার দেখা হবে। তোমরা ভালো থাকো। সেই পর্যন্ত ধন্যবাদ।